প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্পাদকীয় অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় স্বপ্নযাত্রায় মুক্তিযুদ্ধ জাদুঘর। আর এই বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য উপস্থিত রয়েছেন জিয়াউদ্দিন তারিক আলী, ট্রাস্টি ও সদস্য সচিব, মুক্তিযুদ্ধ জাদুঘর; মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর; এবং ডাক্তার নুজহাত চৌধুরী শম্পা, শহীদ বুদ্ধিজীবী ডাক্তার আব্দুল আলিম চৌধুরীর কন্যা। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় যোগ দিতে পারবেন। সেই জন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। 4 দিন নৈরাজ্যের পর রাজধানীতে আবারও ফিরল সিটিং সার্ভিস। বন্ধ হবে কি হবে না এ বিষয়ে সিদ্ধান্ত 15 দিন পর। এ সময়ে চলবে না অভিযান। প্রতিবন্ধীদের বাদ রেখে কখনো টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রথমবারের মতো পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভুটানে অটিজম সম্মেলনে প্রধানমন্ত্রী। রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলা থেকে দীর্ঘ 25 বছর পর খালাস পেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। প্রসিকিউশন গুরুত্বপূর্ণ নথি ও সাক্ষী হাজিরে ব্যর্থ, আদালতের বক্তব্য। মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের মুসলিম প্রধান সহ 2 রাজাকারের ফাঁসির আদেশ। 71-এর ধর্ষণের অপরাধ গণহত্যার শামিল, পর্যবেক্ষণ ট্রাইব্যুনালের। এবং তথ্যের ঘাটতি ও ভুল তথ্য থাকায় স্মার্ট কার্ড পাননি 1 লাখেরও বেশি নাগরিক, নিতে যাননি 12 লক্ষাধিক। শঙ্কিত না হয়ে নিয়ম অনুসরণের পরামর্শ কমিশনের। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা জানি যে 1996 সালের 22 মার্চ একদল স্বপ্নবান মানুষ, তারা স্বপ্ন দেখেছিলেন মুক্তিযুদ্ধের ওপর সম্পূর্ণভাবে আলাদা, শুধুমাত্র মুক্তিযুদ্ধকে নিয়ে একটু জাদুঘর প্রতিষ্ঠান। এবং 22 মার্চ 1996 সালের 22 মার্চ সেটি যাত্রা শুরু হয়েছিল সেগুনবাগিচায় একটা ভাড়া বাড়িতে। এবং সেই স্বপ্নযাত্রা চলছে, এখনো চলছে আমরা বলবো, কিন্তু স্বপ্নযাত্রার একটা পর্যায়ে উত্তরণ করা গেছে। সেটা এই 16 এপ্রিল নিজস্ব ভবনের উদ্বোধন হলো মুক্তিযুদ্ধ জাদুঘরের। প্রধানমন্ত্রী যেটি উদ্বোধন করলেন তার মধ্য দিয়ে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে মুক্তিযুদ্ধ জাদুঘরের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমি জিয়াউদ্দিন তারিক আলী আপনার কাছে জানতে চাইব, একটু প্রথম দিককার কথা যদি জানি, যে কেন আপনারা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ছিলেন 8 জন আমরা জানি, তো আপনারা কেন প্রয়োজন বোধ করেছিলেন সেই সময়ে যে মুক্তিযুদ্ধের উপর সম্পূর্ণ আলাদা একটি জাদুঘর প্রতিষ্ঠা করার? 1993 সালে যে অবস্থা দেশে বিরাজ করছিল, তাতে আমরা দেখছিলাম যে দেশ একটি অন্ধকারের মধ্যে পতিত হয়েছে। আমাদের বাঙালির যে সবচেয়ে বড় যে অর্জন, সেই অর্জনটি দেশের মানুষ এবং নতুন প্রজন্ম সম্পূর্ণরূপে ভুলে যেতে বসেছে। এই যে বাঙালির এত বড় অর্জন, একটা অর্গানাইজড হয়ে একটা ফোর্স ক্রিয়েট করে একটি বিদেশি শক্তিকে দেশ থেকে বিতাড়ন করা, এর মধ্যে যে বাঙালির শক্তি, সেই শক্তিটা মুছে যাচ্ছিল দেশের মানুষের মন থেকে। তখন আমরা এই জাদুঘর করার, তখন আমরা ভাবি যে স্মারক চিহ্ন এবং একটা কর্ম পরিকল্পনা যদি না থাকে, তাহলে মুক্তিযুদ্ধ আমাদের মন থেকে মুছে যাবে। সেই জন্য আমরা জাদুঘর করার চিন্তা করি। প্রথমে আমরা কুল্লা পাথর, মানে কুমিল্লার কাছে, কসবার কাছে একটা গ্রেভইয়ার্ডে, সেই গোরস্থানের কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। সেই গোরস্থানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 4 ধর্মের মানুষ একটি জায়গায় শুয়ে আছেন। এই একটা এরকম একটা ইয়ে হয় না আর কি সাধারণত। মুক্তিযুদ্ধই কিন্তু এটা সম্ভব করতে পেরেছিল।
ওখানে আমরা গিয়ে দেখলাম যে লোকাল যে অবস্থা, তাতে এটা এখানে একটি স্মৃতিসৌধ বা কিছু করা সম্ভব না। তখন আমাদের অগ্রজ ডক্টর সারওয়ার আলী, উনি একদিন বললেন যে একটা জাদুঘর যদি করতে চান তাহলে আমি আসি সাথে। তখন আমরা সবাই এই চিন্তাটা তখন আমাদের মাথায় আসলো এবং আমরা 93 সাল বা 94 সালে কাজ শুরু করলাম। মুফিদুল হক, আপনার কাছে আসবো। সেই প্রথম দিককার কিভাবে শুরু হয়েছিল, কি কি সমস্যা ছিল, কি কি সমস্যাকে মোকাবেলা করে আপনাদের জাদুঘরটা প্রতিষ্ঠা করতে হয়েছিল, সেই গল্পগুলো যদি বলেন। একটা জাদুঘর প্রতিষ্ঠা তো একটা বিশাল কাজ, আর মুক্তিযুদ্ধের জাদুঘর হচ্ছে এর ব্যাপকতা আরো বেশি। নানা রকম জাদুঘর হয়, অনেকের প্রাইভেট কালেকশন নিয়েও জাদুঘর হয়, কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর যখন বলা হবে তখন তো শত শত বিষয়, শত শত মানুষের সম্পৃক্ততা, তার স্মারক, তার উপাদান এইসব চলে আসে। আমাদের আস্থার জায়গাটা হয়েছিল যে তখন 1996 সালে স্বাধীনতার 25তম বার্ষিকী পালিত হবে। তো 1995 সালের দিকে এইসব চিন্তা ভাবনা যে আমরা করছিলাম যে 25 বছর হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের, আমরা কিছু করতে পারি কিনা কার্যকরভাবে স্মৃতিটাকে সংরক্ষণ করার জন্য। আর এইসব আলোচনার মধ্য দিয়েই জাদুঘরের প্রস্তাবটা যখন আসলো, তখন মনে হলো যে এটা খুবই জরুরি। আর আমরা যদি সরকারের কাছে দাবি তো অনেক রকম জানানো হচ্ছে, 25 বছরের তো কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং বড় আকারের কোনো আয়োজনও ঘটেনি, কিন্তু আমরা জানি যে মানুষ নানাভাবে স্মৃতি সংরক্ষণের চেষ্টা করেছে। অনেকগুলো কিন্তু প্রচেষ্টা ছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে শহীদ স্মৃতি সংগ্রহশালা, বা আমরা তখন এরকমও দেখেছি যে দিনাজপুরে যে পাবলিক লাইব্রেরি, যে মোহাম্মদ আলী পাঠাগার, সেই পাঠাগারের একটা অংশে কিন্তু পুরাতত্ত্ব এবং মুক্তিযুদ্ধের স্মারক ছিল। পাইকগাছায় যে ইউনিয়ন পরিষদ ছিল, সেখানে স্থানীয় মুক্তিযোদ্ধা একটা। আবার তো মানুষের কিন্তু স্মৃতি সংরক্ষণের চেষ্টা তার মতো করে নানাভাবে ছিল। আমাদের মনে হয়েছিল যে একটা বড় মাপের একটা উদ্যোগ নেওয়া যায় কিনা। তো 25 বছর পর একটা জাদুঘর প্রতিষ্ঠা হবে, প্রাথমিক অর্থটা ধরেন একটা হয়তো সংগ্রহ করা গেল আর কি। তো আমাদের মনে হয়েছিল যে স্মারক কিভাবে পাওয়া যাবে, যিনি যে স্মারকটা দিবেন তিনি তো 25 বছর স্মারকটা আগলে রেখেছেন, এবং এটা তো তার একান্ত খুব নিবিড় ব্যক্তিগত স্মৃতি এখানে জড়িত। আর জাদুঘর তো একটা প্রতিশ্রুতি। তো হয়তো একটা জাদুঘরের প্রচেষ্টা শুরু করা যাবে, কিন্তু 25 বছর পর যে জাদুঘর শুরু হবে তার স্মারক কোথায় পাওয়া যাবে, এটা খুব বড় মনে হয়েছিল। যে যদি আপনি সমস্যা বলেন, এই জায়গাটা একটা দ্বিধা সংশয় আমাদের ছিল। তো আমরা সেজন্য একটা হয়েছে যে একটা স্থান, প্রথম যে বাড়িটা যে বাছাই করা হলো, এই বাড়ির যিনি বাড়ির মালিক, যিনি মিসেস মজিদ, নুরুন্নাহার মজিদ, উনি পুরনো বনেদি পরিবারের, এক সময় এই মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনেও তার একটা ভূমিকা, মানে তিনি সেখানে সম্পৃক্ত ছিলেন। 50-এর দশকে ওয়ারি মহিলা সমিতি সুফিয়া কামালের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি আমাদেরকে অসাধারণ স্নেহ এবং একটা বলা যায় আশীর্বাদ দিয়ে বরণ করলেন, এবং বাড়িটা আমরা ব্যবহার করার সুযোগ পেলাম, ভাড়া বাড়ি। এবং বাড়িটা রবিউল হোসেন আর্কিটেক্ট একটু সংস্কার করে তারপরে আমরা আবেদন করলাম যে স্বাধীনতার 25 বছরে এই বাড়িতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হবে, আমরা স্মারক চাই। এবং স্মারক প্রদানেও কিন্তু শহীদ পরিবার, অন্যরা খুব এগিয়ে আসলেন, এবং আমার মনে পড়ে যে স্মারকগুলো কিন্তু গ্রহণ করেছে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে। প্রথম স্মারকটা সুফিয়া কামাল গ্রহণ করলেন, কোনোটা শ্যামলী নাসরিন চৌধুরী গ্রহণ করলেন, কোনোটা আর কেউ গ্রহণ করলেন। অর্থাৎ এই জাদুঘরটা সবার জাদুঘর, এইটা আমাদেরও ছিল। এই বিশ্বাস থেকেই আমরা কাজ শুরু করেছি যে তা না হলে মুক্তিযুদ্ধ জাদুঘর হবে না। আর আমাদের মনে হয়েছে যে এটার চ্যালেঞ্জ যদি বলেন, সমস্যা বলেন, যে এটা সকলে যদি তার প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করে তাহলে এটা সম্ভব হবে এবং এটা বাস্তব হয়ে উঠবে। এবং 1996 সালের 22শে মার্চ যখন তার উদ্ঘাটন হলো, আমরা ইতিহাসটা যেভাবে উপস্থাপন করতে চেয়েছিলাম, একতলা দোতলায় 6টা কক্ষ মিলে, আমাদের কিন্তু স্মারক পূর্ণ হয়ে উঠেছিল। ইতিহাসের যেই সব কথাগুলো বলার ছিল তার সঙ্গে সংশ্লিষ্ট স্মারক সেখানে চলে এসেছিল নানা রকম ভাবে। ফলে প্রথম দিন থেকে জাদুঘরটা খুব একটা শক্তিশালী স্মৃতির ভান্ডার এবং স্মৃতির উদ্ভাসন হয়ে উঠল। আর মানুষ এটা যেভাবে বরণ করে নিল, সেটাই কিন্তু এই জাদুঘরটাকে বাস্তব করে তুলল।
আর এটার বিকাশের পেছনেও এই ব্যাপক মানুষের ভূমিকা। সে অজস্র রকম ভাবে মানুষ এখানে যেমন স্মারক দিয়ে সমৃদ্ধ করে তুলেছে এই বিগত বছরগুলোতে, তেমনি নানা রকম কর্মকাণ্ড, নানা ধরনের প্রয়াস, নানা ধরনের এই জাদুঘরের সঙ্গে যুক্ত স্মৃতির কার্যক্রম, সেটা শিল্পী বলি, সাহিত্যিক বলি, চলচ্চিত্রকার বলি, নাট্যকার বলি, এবং সমাজের সাধারণ মানুষ এসে এই জাদুঘরকে যেভাবে নিজেদের জাদুঘর বলে গ্রহণ করেছেন, এবং নতুন প্রজন্ম আমাদের শিক্ষা কর্মসূচির মধ্যেও তারা যেভাবে সাড়া দিয়েছেন, সব মিলে এটা জনগণের প্রতিষ্ঠান হয়ে গেছে। এবং এই জনগণের প্রতিষ্ঠানটাই আজকে একটা মহিরুহে রূপান্তরিত হয়েছে। তো মহিরুহতে যেমন অজস্র পত্র পল্লব থাকে, এবং সবটা মিলেই মহিরুহ, মুক্তিযুদ্ধ জাদুঘরে তেমনি এই অজস্র পত্র পত্রালির মধ্য দিয়ে আজকে একটা এই আকার ধারণ করে স্থায়ী একটা ভবনে সেটা রূপ পেল। আমি সম্পর্কে একটু পরে আসি। জিয়াউদ্দিন তরিক আলী, আপনি বলছিলেন একটু আনঅফিসিয়ালি কথাবার্তা যখন হচ্ছিল, বলছিলেন যে ওই বাড়িটা পেতে খুব সহজ হয়নি আপনাদের, যদিও ওই সেই ভদ্রমহিলা খুব সানন্দে রাজি হয়েছিলেন, কিন্তু বাড়িটাতে অন্য দখলদাররা ছিল ইত্যাদি ইত্যাদি, সেটা একটু বলবেন কি? বাড়িটা বেশ কয়েকটি সংবাদপত্রের অফিস ছিল, আরো অনেক অফিস ছিল, এবং আমরা এই বাড়িটা থেকে এদের যে বিতাড়িত করতে পারবো সে ধরনের আমাদের খুব একটা প্রত্যয় ছিল না। কিন্তু তখন আসাদুজ্জামান নূর, আমাদের মাননীয় সংস্কৃতি মন্ত্রী, উনি তার যে বাজারে একটি সুনাম ছিল টিভির বাকের ভাইয়ের সুবাদে, সেটা কাজে লাগিয়ে তার যে পপুলারিটি, সেই পপুলারিটির কারণে কিছুটা এরা ছেড়ে দিয়েছে। আচ্ছা, নুজাত চৌধুরী শম্পা, আপনার কাছে আসবো। আপনি একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান, এবং যেটা মফিদুল ভাই বলছিলেন যে শুরুর দিকে স্মারক সংগ্রহটা একটা ডিফিকাল্ট ব্যাপার ছিল, এবং আপনারাও নিশ্চয়ই অনেক রকম সহযোগিতা করেছেন। আপনার সেই সময়টা কি মনে আছে? যদি হ্যাঁ, কারণ 95 তো আমি তখন তো মেডিকেলে পড়ি। আমার খেয়ালও আছে আমাদের বাসায় যেদিন সারা চাচারা আসলেন, চাচা আপনিও তো ছিলেন বোধহয়, আমাদের বাসায় এসেছিলেন, মার কাছ থেকে জিনিসগুলো নিলেন। যেটা উনি একটা জিনিস তুলেছেন, এই মানুষগুলো শহীদ জায়া বলুন বা সন্তানরা বলুন, 25টি বছর, আজকে তো প্রায় 45-46 বছর, আপনি আমার মার কাছে বাসায় যদি যান, এত ব্যস্ততার ভেতরে আপনি যদি বাবার জন্য যে আলমারিগুলো নির্দিষ্ট, নিজের কাপড়ের চেয়ে বাবার কাপড়গুলো মা বেশি যত্ন করে রাখেন। কি যে যত্ন করে রাখা! আমাদের কাছে বাবার অনেক কিছুই কিন্তু আছে, বাবার বিশাল কর্মময় জীবন ছিল, অনেক কিছুই আছে, তারপরেও মা কিন্তু প্রতিটি ছেঁড়া খাতার প্রতিটি পাতার কথা জানেন। আমি কিছু ধরতে গেলেও মা কিন্তু বলেন, খেয়াল করো কিন্তু ওখানে মাঝখানে একটা পাতা একটু লুজ আছে, এরকম। মানে প্রতিটি জিনিস এরা কিন্তু একেবারে প্রাণ দিয়ে আগলে রেখেছেন। সেইটা যখন আপনি যতগুলোই আপনার কাছে থাকুক, আপনি যখন দিয়ে দেন, তখন কিন্তু ভেতরের একটা জিনিস ছিঁড়ে চলে যায়। কিন্তু আমি নিশ্চিত মা থাকলে এখানে আরো ভালো বলতে পারতেন, যে আমাদের কিন্তু কখনো, আমার মনে আছে আমরা খুশি হয়েছিলাম দিতে, আমাদের কোনো দ্বিধা ছিল না কিন্তু দিতে, এবং এটা কিন্তু কখনো মনে হয়নি ওরা কি প্রিজার্ভ করতে পারবে, ওরা কি এটা করতে পারবে। আমরা কিন্তু জাতীয় জাদুঘরেও দিয়েছি, কিছুদিন আগে মুমতাজ রহমান চাচার গণহত্যা আর্কাইভ যেটা হচ্ছে খুলনায়, সেখানেও দিয়েছি। কিন্তু তখন কিন্তু এটা প্রথম ছিল, মানে আমাদের কাছে অন্তত ঢাকায়। সুতরাং আমরা কিন্তু ওরকম কোনো না, আমরা দিয়েছি যেন এটা হয়, আমাদের কাছে কিন্তু এটা মহামূল্যবান জিনিস, কিন্তু এটা হয় এটা, এবং আমরা সেটার জন্য এটার অংশীদার হতে পেরে, এবং এখানে বাবার একটা জিনিস থাকবে, ভবিষ্যৎ সমস্ত প্রজন্ম যতজন যাবে এই জাদুঘরে বাবার কথা জানবে, কারণ তখন বাবার কথা জানবে, এটাই অনেক বড় ব্যাপার ছিল, ভুলে যাবে না, এটাই অনেক বড় ব্যাপার ছিল। আজকে যে আমরা আসলে আজকের পরিবেশে যারা দেখছেন নতুন প্রজন্মের, তারা কিন্তু বুঝবেন না যে ভুলে যাবে না 71, এটাই অনেক বড় প্রাপ্তি ছিল। বাবাদের আত্মত্যাগটা ভুলে যাবে না, বাই নেম প্রত্যেকে না। 71 জিনিসটা কি ছিল, সেই নির্মমতা, সেই অহংকার, সেই বীরত্ব, 71-এর যে আদর্শ, সেটা ভুলে যাবে না। সেটাই কিন্তু একদম চলে যাচ্ছিল, ভুলণ্ঠিত হয়ে যাচ্ছিল, যেটা
তারিক চাচা বললেন, সেটা কোথাও রাখা থাকবে, এটা একটা অনেক বড় ব্যাপার ছিল। এবং পরবর্তীতে আপনি সেই সময়টা খেয়াল করবেন, তখন কিন্তু বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হয়নি। এখন কিন্তু একজন বিদেশি আসলে অথবা স্টুডেন্টদেরকে অথবা মানে ছেলে মেয়েকে নিয়ে যাওয়ার অনেকগুলো মুক্তিযুদ্ধের স্থাপনা আছে। রায়েরবাজার বধ্যভূমিও তখন ছিল না। সুতরাং বাচ্চাদেরকে মুক্তিযুদ্ধ শেখাতে হলে কিন্তু আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরেই গেছি, এবং ওখানে তারা যেভাবে করে যত্ন করে রেখেছেন, আমাদের মতো করে রেখেছেন, এটা কিন্তু একটা বিশাল, আমি মনে করি। তারপর ধরেন এই যে আরেকটা অংশ আমি বলবো, আমরা শহীদ সন্তানরা যখনই কোথাও মানে কোনো একটা সেমিনার করব, কোন একটা ইস্যুতে একটা সেমিনার হবে অথবা একটা সাংস্কৃতিক ইয়ে হবে, আমরা কিন্তু তাদের কাছেই ছুটে গেছি একদম, মানে তার সহযোগিতা পাওয়ার জন্য সুলভ মূল্যে, আমরা যেহেতু পারবো না অন্য কোথাও করতে। সুতরাং এইগুলো কিন্তু অনেকভাবে কিন্তু এই জাদুঘরটা একদিকে না, শুধু জাদুঘর নয়, এর কিন্তু আসলে আমাদের জেনারেশনের কাছে ইতিহাস ভুলিয়ে দেওয়ার যে প্রজন্ম যখন হয়েছিল, এটা 96 এর কথা বলছি, তার আগের 2টা দশক কিন্তু আমরা সামরিক শাসনের যাতা করেছিলাম। কিন্তু গণতন্ত্র যখন আসলো এদেশে, অনেক আশাহত নিয়ে আসার পরে দেখলাম যে না, বিশাল আশাহত হলাম। গণতন্ত্রের ধোয়া তুলে আমরা দেখলাম রাজাকাররা গণতান্ত্রিক মূলধারার অংশ হয়ে গেছে, শুধু তাই না, সরকারের অংশ হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এরকম একটা জাদুঘর কিন্তু আমি মনে করি যে ইতিহাস সংরক্ষণ খালি না, ইতিহাসকে ছড়িয়ে দেয়া খালি না, ভবিষ্যতের প্রজন্মের কাছে বারবার কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের ভবিষ্যৎ নতুন প্রজন্মদেরকে মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করবার প্ল্যাটফর্ম দেওয়ার জন্য একটা বিশাল ব্যাপার ছিল। এটা আসলে অবদান, এবং এটার যে আসলে কতখানি ইম্প্যাক্ট আছে ভবিষ্যতের কাছে, হয়তো আরো দিন গেলে আমরা আরো বুঝতে পারবো। রাইট। জিয়াউদ্দিন তারিক আলী, আপনার কাছে আবার আসবো। নতুন ভবনের যাওয়ার ব্যাপারটা, যদি এটা কিভাবে শুরু হলো, কখন থেকে আপনারা ভাবলেন যে একটা নতুন ভবনে যাওয়া যেতে পারে, সেই সামর্থ্যটা আপনাদের হতে পারে? অনেকগুলো ব্যাপার ছিল, সরকার থেকেও আপনাদের হয়তো জমি দেওয়া হয়েছে বা সহযোগিতা করা হয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের সরকার যখন এসছে তখনই ব্যাপারগুলো ঘটেছে। আপনি এটা একটু বলবেন কি, নতুন ভবনে যাওয়ার ইতিহাসটা? আমরা জমি পেয়েছি 2009 সালে, না তারও আগে, 2007-8 সালে, 9 সালে রেজিস্ট্রেশন হয়েছে। তখনই আমাদের তো প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল যে আমরা এই জাদুঘরটাকে সত্যি বিশাল একটি জাদুঘর হিসাবে দেখতে চাই। সেই ইয়েতে যখন আমরা জমিটা পেয়ে গেলাম, তখন আমরা একটা আন্তর্জাতিক একটা কম্পিটিশন, দেশি আর্কিটেক্টদের একটি কম্পিটিশন আমরা আয়োজন করলাম, এবং সেখানে যারা জুরি বোর্ডে ছিলেন তারা দেশীয় আর্কিটেক্ট ছিলেন এবং আন্তর্জাতিক পর্যায়ের কয়েকজন আর্কিটেক্ট সেখানে এসছেন, এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মিউজিয়ামস এর একজন প্রতিনিধি ছিলেন। তারা এই 70টা পড়েছিল, কিন্তু 70টা এন্ট্রি, এত এন্ট্রি এর আগে কখনো। এটাও বোঝা যায় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে কত ভালোবাসে। 70টা এন্ট্রি পড়েছিল, তার মধ্যে এটি প্রথম স্থান অধিকার করে, এবং আমরা কোন রকম আর্কিটেক্টের নামটা বলুন। তানজিম হাসান সেলিম এবং ফারজানা, 2 স্বামী স্ত্রী, ওরা মিলে এটা ডিজাইনটা করে। তারপরে যখন সিলেকশন হয়ে গেল, তখন আমরা এই মফিদুল যেটা একটু আগে বলছিল যে অর্থ সংগ্রহের চিন্তা শুরু করলাম, এবং অর্থ সংগ্রহে আমরা ডক্টর আতিউর রহমানই আমাদেরকে একটা আইডিয়া দিলেন যে এমনি তো যদি আপনারা অ্যাপিল করেন তাহলে এটা অতটা টাকা পাওয়া যাবে না, কিন্তু প্রধানমন্ত্রী যদি টাকাটা গ্রহণ করেন আপনাদের পক্ষে, তাহলে এই সাড়া, খুব ভালো সাড়া পাওয়া যাবে। এবং তাই হয়েছে। আমরা জেনারেল পাবলিকের কাছ থেকে এবং দেশের ব্যাংক এবং ইন্ডাস্ট্রির কাছ থেকে অনেকখানি টাকা, আমরা অনেকটাই অর্থ আমরা পেয়েছি তাদের কাছ থেকে।
সেইভাবে নির্মাণ কাজটা শুরু হলো। আমি মফিদুল হক আপনার কাছে আসবো এবার, যে নতুন ভবনে কি কি সুবিধা আছে। আমরা জানি যে 2 বিঘা জায়গার উপর ভবনটি নির্মিত হয়েছে এবং 1,65,000 স্কোয়ার ফিট মানে ব্যবহারযোগ্য জায়গা আছে। একটু বলবেন কি কি থাকছে? আমি মানে বলতে গেলে একটু পিছিয়েও বলতে হয়। সেটা হচ্ছে যে যে কথাটা শুরুতে বলছিলাম যে জনসম্পৃক্ততা, সমাজের মুক্তিযুদ্ধ জাদুঘরটা সমাজের শক্তির একটা প্রকাশ। এবং এই যে একটা ছোট জাদুঘর, আমাদেরও কিন্তু এই যে আজকে যে জাদুঘরটা হয়েছে, আমি বলবো যে এটা আমাদের স্বপ্নেরও অতীত ছিল। একটা ঢাকা শহরে কিন্তু একটা জমি পাওয়াও কিন্তু খুব দুরূহ ব্যাপার, আর এরকম একটা জায়গা পাওয়া। আরেকটা হচ্ছে যে আমাদের ছিল যে যে ভবনে আছি ওটাই কিনে নেওয়া যায় কিনা, একটা স্থায়ী কোনো কিছু করা যায় কিনা। আমাদের স্বপ্নটাও কিন্তু অত বড় মাপের ছিল না, কিন্তু এই স্বপ্নটা কিন্তু সমাজই আমাদেরকে দেখালো। জাদুঘরের সংগ্রহটাও বেড়ে গেল, জায়গাটাও যখন আমাদের কথা হলো তখন কিন্তু আমার মনে আছে স্থাপত্য অধিদপ্তরে যারা ছিলেন স্থপতি, তারা কিন্তু ওই আগারগাঁও প্রশাসনের একটা ম্যাপ খুলে আমাদেরকে বললেন যে এই প্লট খালি আছে, আপনারা যখন চাইবেন এই প্লটটা চাইবেন, এটা সবচেয়ে সুন্দর জায়গা। এবং তাই ঘটলো। এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন 2008 নির্বাচনের প্রায় দায়িত্ব গ্রহণ করে তারপর পরই এই জমি রেজিস্ট্রেশন এই সবগুলো হলো। এবং এই কম্পিটিশন করাও কিন্তু একটা বিশাল ব্যাপার। মুক্তিযুদ্ধ জাদুঘরে কিন্তু নিজস্ব কোনো শক্তি নাই সেই অর্থে, কিন্তু সমাজের শক্তি হচ্ছে তার শক্তি। ফলে ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এবং স্থপতিরা তারা দায়িত্ব নিলেন যে কম্পিটিশনটা তারা অর্গানাইজ করে দেবেন। এবং এটা কিন্তু একটা হাইলি টেকনিক্যাল একটা ব্যাপার বিষয়। এবং শুধু তাই না, জুরি বোর্ড গঠনেও তারা সহায়তা করলেন। যে ইন্টারন্যাশনাল রিপোর্টের বাংলাদেশের স্থপতিরা প্রায় সবাই পার্টিসিপেট করলো, বা যারা করলো না তারা আইবির মেম্বার, তারাও আমাদের সঙ্গে যুক্ত। ফলে জুরি বাইরের থেকে আসলেন, যারা আর্কিটেক্টরা আসলেন, বাঙালি স্থপতি সিঙ্গাপুরে কাজ করেন, সৌদি আরবে কাজ করেন, হাওয়াইতে কাজ করেন, তারা কিন্তু আসলেন যে তারা কোনো আমাদেরকে বলেননি যে তাদের এই প্ল্যান ফেয়ারটা দিতে হবে। মানে এই ধরনের অজস্র সম্পৃক্ততা মিলেই কিন্তু ঘটনাটা ঘটছিল আর কি। এবং আমরা ওই আইকমের একজন এনেছিলাম, এবং কম্পিটিশনটা তারাই অর্গানাইজ করলেন। নলিনীকান্ত ভট্টশালী হলে 70টা মডেল সেখানে বসানো হলো, জুরিরা দেখলেন, পাবলিক দেখলো, এবং একটা সিলেকশন হলো। এবং সেই সিলেকশনটাও পরে যখন সিলেকশন তো নাম ছাড়া হয় ডিজাইন দেখে, মডেল দেখে, পরে যখন সেটা তানজিম হাসান সেলিম এবং ফারজানা স্বামী স্ত্রী, পরে দেখা গেল যে ওদের জন্ম মুক্তিযুদ্ধের পরে। এটাও কিন্তু একটা একটা অসাধারণ একটা বহিঃপ্রকাশ যে তরুণ প্রজন্ম, নবীন প্রজন্ম, তারাও যে মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে সেটাকে একটা শৈল্পিকভাবে এবং স্থাপত্যের চাহিদা মোতাবেক তারা সেটাকে উপস্থাপন করতে পারে এবং শ্রেষ্ঠতমভাবেই করতে পারে, এটা আমাদেরকে কিন্তু আরো আস্থাবান করলো যে মুক্তিযুদ্ধের স্মৃতির যে শক্তির কথাটা যেটা নুসরাত বলছিল, এটা পরম্পরার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এবং মুক্তিযুদ্ধ জাদুঘরকে কেন্দ্র করে এরকম অজস্র ঘটনা ঘটেছে। এবং এই স্থপতিদের যে সহায়তা, সেটা কিন্তু কেবল যে কম্পিটিশন হলো তা নয়, কম্পিটিশনের পরে যখন নির্মাণের প্রশ্ন আসলো, আমরা তো আমাদের মধ্যে শুধু জিয়াউদ্দিন তারিক আলীর একটা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, সেটাও কেমিক্যাল, কিন্তু এত বড় নির্মাণ কাজ কিভাবে হবে। আমরা একটা নির্মাণ কমিটিও যে গঠন করলাম, সেখানেও কিন্তু প্রকৌশলী, স্থপতি তারা যুক্ত হলেন, এবং সকলেই কিন্তু স্বেচ্ছামূলকভাবে। এবং ফলে এত বড় একটা নির্মাণ কাজের যেসব সিদ্ধান্ত, অনেক রকম কিছু, এটাও কিন্তু আমি তো ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি কেবল দেখছি যে বিল্ডিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফলে যে মুক্তিযুদ্ধ জাদুঘরে একটা ট্রাস্টি বোর্ড আছে, কিন্তু এটার সত্যিকারের ট্রাস্টি বোর্ড হচ্ছে এই সমাজ, এই সমাজের মানুষ, এবং অজস্রভাবে অযুতভাবে তারা এটাকে সহায়তা করে আজকের এখন এই ভবনে কিন্তু যেসব সুবিধার কথা আপনি বলছেন। একটু আসি আপনার কাছে, আমাদের সাথে একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমি সালাউদ্দিন সাকিব, চট্টগ্রাম থেকে, একজন মুক্তিযোদ্ধা সন্তান। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে ভালো লাগছে মুক্তিযুদ্ধ জাদুঘর এখন নিজস্ব ভূমিতে বৃহৎ পরিসরে। নুসরাত আপাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আমার একটা প্রশ্ন, মাননীয় ট্রাস্টি মুক্তিযোদ্ধা জাদুঘর, আমি সংক্ষিপ্তভাবে বলি। আমার আব্বা মুক্তিযোদ্ধা ছিলেন। গত 2 মাস আগে আমাদের বাড়িতে মাটি করার সময় মুক্তিযুদ্ধকালীন কিছু স্মৃতিচিহ্ন, গোলা বারুদ পাওয়া গিয়েছিল। তো
সেটা আমি চেয়েছিলাম আমাদের পরিবারের ইচ্ছায় মুক্তিযুদ্ধ জাদুঘরে দান করার জন্য। আমি একটা চিঠিও দিয়েছিলাম। তো মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে আসলে যে চিঠিটার উত্তর দেওয়া হয়েছে সেটা এখানে লেখা হয়েছে তাজা গোলা বারুদ আমাদের এখানে সংরক্ষণ করার নিয়ম নাই। তো আমি সেটা পুলিশের কাছে জমা দিয়েছি। আসলে এটা তাজা নয়। আমি কি মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে এরকম কোনো সহযোগিতা পেতে পারি? এটা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণযোগ্য কিনা সেটা নিশ্চিত করে মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণ করা যায় কিনা। ধন্যবাদ। বলুন। হ্যাঁ, এটা আপনাকে যে চিঠিটা দেওয়া হচ্ছে ওই পদ্ধতিটাই আসলে, যে অস্ত্র গোলাবারুদের কতগুলো বিধি আছে আর কি, এবং সেই বিধিটার ক্ষেত্রে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ, তারপরে প্রশাসনের অনেক সময় অস্ত্রগুলোকে ডিকমিশন করতে হয়, বা যদি তাজা না কিন্তু এটা হয়তো ব্যবহৃত হয়নি তখন কতগুলো সার্টিফিকেশনের প্রয়োজন হয়। আর এটা যেখান থেকে উঠে এসেছে তার তথ্য সহ সবিস্তারে এগুলো জেনে তারপরে এগুলো সংগ্রহ করা হয়। তবে একেবারে যদি বলেন যে কার্তুজ গোলা বারুদ, সেইগুলোর কিন্তু মানে নানাভাবে একটা ভান্ডার গড়ে উঠেছে জাদুঘরে। ফলে যদি কোনো বিশেষ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকে তখন সেটার একটা গুরুত্ব বহন করে। কিন্তু আমরা আপনাকে যে প্রক্রিয়ার কথা বলা হয়েছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরাও আমাদের কাজগুলো করব, আপনারাও করবেন, তারপরে একটা পর্যায়ে গিয়ে নিশ্চয়ই এটার একটা সুরাহা ঘটবে। যে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, যেসব সুবিধা আছে একটা তো হচ্ছে যে যেটা আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ তো ৭১-এ সারা পৃথিবীর মনোযোগ আকর্ষণ করেছিল। তো আমাদের মনে হচ্ছে যে জাদুঘরটা যখন কম্পিটিশন করা হয়েছে তখন বলা হয়েছে যে এই বিষয় থাকতে হবে, কিন্তু বলা হয়নি যে এটা এত টাকার মধ্যে করতে হবে। আমাদের মনে হচ্ছে যে এটা আর্কিটেক্ট তার মতো করে করুক, এবং এটা একটা ১০০ কোটি টাকার প্রকল্প হিসাবে দাঁড়িয়েছিল। আর যেটা মনে হয়েছে যে এটা ইনভাইটিং হতে হবে, আবার এটা এইসব সুবিধা থাকবে, আবার মুক্তিযুদ্ধের স্পিরিটটা প্রকাশ করবে। তো আমাদেরকে বাইরেরও যারা এসেছেন তারাও বলেছেন যখন এটা নির্মিত হয়ে গেছে যে এটা দক্ষিণ এশিয়ার একটা উল্লেখযোগ্য জাদুঘর হয়ে উঠতে পারে, বিশেষ করে ফর দ্য স্পিরিট অফ লিবারেশন। এবং আমাদের মনে হয়েছে যে এটা তো মুক্তির আকুতি তো বিশ্বব্যাপী একটা লড়াই, ফলে ওই লড়াইয়ের সঙ্গে এই জাদুঘরের বাঙালির ইতিহাসও সম্পৃক্ত হবে। আর ৭১ তো বাঙালির ইতিহাসের সঙ্গে পৃথিবীর মানুষের একটা যোগাযোগ গড়ে উঠেছিল। তো এই জাদুঘর সেই মাপের একটা জাদুঘর হওয়ার মনে হয় যে এখন শক্তিটা বহন করছে, আগে প্রতিশ্রুতিটা বহন করছিল। তো ফলে ফ্যাসিলিটিগুলো যেমন ধরেন আপনি কনফারেন্স হল, প্রজেকশন হল, ডিসকাশন রুম, ওপেন এয়ার থিয়েটার, লার্জ লবি, টেম্পোরারি এক্সিবিশন, ট্রাভেলিং এক্সিবিশন, ইন্টারঅ্যাক্টিভ সেন্টার, বহু কিছু হওয়ার এখানে সুবিধাগুলো রয়েছে। আর এইগুলোকে বাস্তব করে তুলবে কিন্তু আজকের প্রজন্মের নানা রকম দক্ষতা নিয়ে, নানা রকম তাদের যোগ্যতা তারা তৈরি করে। ফলে এই জাদুঘরটা আজকে যে জায়গায় এসেছে আমার মনে হয় যে এটা এখন আরেকটা জায়গায় যাওয়ার একটা বিশাল সম্ভাবনা তুলে ধরছে। সেই সম্ভাবনা এদেশের নবীন প্রজন্ম বাস্তব করবে। আমি একটু যদি অ্যাড করি, আমি তো সরাসরি সম্পৃক্ত না, কিন্তু আমি যতটুকু শুনলাম উদ্বোধনী অনুষ্ঠানে সেটা হচ্ছে যে খুব আধুনিক বোধহয় বিল্ডিংটা, কারণ তাদের সৌর বিদ্যুতের ব্যবস্থা আছে, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, কিন্তু গ্রিন টেকনোলজি, যেটা যে তারা রিসাইকেল করা পানি রিসাইকেলের ব্যবস্থা আছে। আর আর্কাইভটা খুব সম্ভবত বিশ্বের যে কোনো সর্বোত্তম আর্কাইভগুলোর সুবিধাদি নিয়ে কিন্তু আর্কাইভটা তৈরি করা যায়। কারণ আমরা যারা জিনিস দিয়েছি আমরা জানতে পারি, বুঝতে পারি যে এটা সুরক্ষিত এবং মানে পস্টারিটির জন্য এই জিনিসটা। আর আমি একটা কথা একটু অ্যাড করতে হবে, সবাইকেই ধন্যবাদ দেওয়া হলো, কিন্তু যে ৮ জন ট্রাস্টি স্বপ্নবান মানুষ তারা শুরু করেছিলেন, আমি তরুণ প্রজন্মের পক্ষ থেকে এবং শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই। আমি একটা জিনিস এখনো খেয়াল করি, যে কোনো সমাজ বদলের চিন্তা চেতনায় আমি কেন জানি দেখি এখনো মুক্তিযোদ্ধাদের যে প্রজন্ম তারাই কিন্তু অগ্রগামী। আপনি দেখবেন যে কোনো পরিবর্তন এখনো বাংলাদেশে, তাদের সকলের বয়স কিন্তু ৬০-এর উপরে, অনেকেই ৭০-এর উপরে। অবশ্যই বার্ধক্য তাদেরকেও নিশ্চয়ই কিছুটা কাবু করে, কিন্তু দেখে কিন্তু বোঝা যায় না। আমাদের তরুণ প্রজন্মের চেয়েও কিন্তু এখনো দেখি তারাই স্বপ্নবান, তারাই এখনো বিশ্বাস রাখেন এবং তারাই কিন্তু কাজগুলো শুরু করেন। সুতরাং আমি তাদের কাছে আসলে সত্যি মানে আমাদের প্রজন্মের কাছে পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি, ওই প্রজন্মের প্রতি, এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের কথা যেহেতু হচ্ছে ৮ জন মানুষের প্রতি। ধন্যবাদ। আজকে একটা
উল্লেখযোগ্য রায় হয়েছে, কিন্তু যদিও এটা এর সাথে সরাসরি সম্পৃক্ত না, কিন্তু কিছুটা সম্পৃক্ত তো বটেই। 2 জন রাজাকারের মৃত্যুদণ্ডের রায় হয়েছে ট্রাইব্যুনালে। এবং একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যে এই প্রথমবারের মতো ধর্ষণকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে, গণহত্যা হিসেবে যদি বলি, গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আপনি কি বলবেন? আমি আসলে এই প্রসঙ্গটা একটু উঠাতেই চাই, কারণ আমি মানে এটা আসলে একটা যুগান্তকারী রায়। আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে ট্রাইব্যুনাল দেখেন, নিউরেমবার্গ ট্রাইব্যুনাল বলুন বা পরবর্তীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে, সেখানে কোথাও কিন্তু ধর্ষণ যে গণহত্যার শামিল, গণহত্যা সেভাবে কিন্তু কোনো জাজমেন্ট পাওয়া যায়নি। আমরা কিন্তু আমাদের ট্রাইব্যুনালে ধর্ষণ গণহত্যার শামিল এই রায়টা নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, কিশোরগঞ্জের নিকলিতে যে মুসলিম প্রধান আর হোসেন দারোগা একজন পলাতক আছে, তাদের যে ফাঁসির রায় হলো, সেই রায়ে এখানে একটি গ্রামে 21 জন মহিলা, খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তারা ধর্ষণের শিকার হয়েছিলেন। এবং সেটা কিন্তু গণহত্যার, এটা কিন্তু আমরা বলছি না যে ইনসিডেন্টাল রেপ বা মাস রেপ, এটা না, জেনোসাইডাল রেপ বলছে এটাকে। কেন? কারণ জেনোসাইডের যে কতগুলো শর্ত আছে, ডেফিনেশন আছে, প্রতিটি অনুযায়ী কিন্তু এই ধর্ষণ কিন্তু সেই ওয়েপন হিসেবে ইউজ করা হয়েছে। তারা সবাই ছিলেন হিন্দু সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের, হ্যাঁ হিন্দু সম্প্রদায়ের ছিলেন। এবং জেনোসাইডের যে একটা টার্গেটেড যে একটা পপুলেশনকে বিশেষ কোনো কারণে যে যুদ্ধের একটি অংশ হিসেবে ধর্ষণকে যে ওয়ার ওয়েপন হিসেবে ইউজ করা, টুল হিসেবে ইউজ করা, সেইটার জন্য এই রায়টা আসলো। এই রায়টা আসার একটা বিশেষ, আমি যেটা মনে করি, আমি তো আইনজ্ঞ না, কিন্তু আমার কাছে যেটা মনে হয় এখন এটা একটি উদাহরণ হয়ে থাকবে সারা বিশ্বের কাছে, যেখানেই ধর্ষণ গণহত্যার একটা হাতিয়ার হিসাবে ব্যবহৃত হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে সাইড করে এই বিচারটা পাওয়া যাবে। একজন শহীদ সন্তান হিসাবে, একজন নারী হিসাবে আমার যেটা সবসময় খুব দুঃখ হয় যে মুক্তিযুদ্ধের গৌরব গাথা, কিন্তু হয়তো আজকের বিষয়ের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ, গৌরব গাথা যেরকম আমরা বলি, আমাদের স্যাক্রিফাইস গুলো আমরা শহীদ জায়ারা বলেন, শহীদ সন্তানরা বলি, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা বলেন, যারা হারিয়েছেন স্বজন তারা বলেন, কিন্তু মানে এই যে ধর্ষিত নারীদের যে হাহাকার কখনো কিন্তু আমাদের ইতিহাসে উঠে আসেনি। আমরা যথেষ্ট সম্মান তাদেরকে দিতে পারিনি। তারা কোথাও হারিয়ে গেছেন, কোথায় হারিয়ে গেছেন আমি বলছি না যে তাদেরকে খুঁজে এনে আবার নতুন করে ক্ষত সৃষ্টি করা, কিন্তু জাতিগতভাবে এই ঘটনাকে আমরা কিন্তু সম্মানের সাথে ঊর্ধ্বে তুলে ধরতে পারি, যেন আর কখনো সারা বিশ্বে এরকম নিচতা আর না হয়। সুতরাং আমি কিন্তু মনে করি এই রায়টা একটা যুগান্তকারী রায়। আমি যে প্রসিকিউশনকে ধন্যবাদ দিতে চাই, বিচারপতিদের ধন্যবাদ দিতে চাই, আমার বন্ধু তুরিনকে যে এটা নিয়ে অনেক ফাইট করেছে তাকে ধন্যবাদ দিতে চাই, যারাই এই প্রসেসের সাথে, যেমন আমাদের 71 ঘাতক দানা নির্মূল কমিটির অনেক দিনের এটার একটা বিষয় ছিল, তো যারা এটার সাথে জড়িত ছিলেন সবার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ। জিয়াউদ্দিন তারিক-আলী, আপনার কাছে আসবো মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে আবার। গবেষণার একটি দিক মনে হয় আপনারা খুব জোরালোভাবে রাখার চেষ্টা করছেন, এবং অনেক সংগ্রহ থাকবে যেগুলো লোকজন দেখতে পারবে, কিন্তু আবার অনেক সংগ্রহ থাকবে যেগুলো হয়তো এত সংগ্রহ দেখানো সম্ভব না, সেগুলো আর্কাইভে থাকবে, এবং কেউ যদি গবেষণার জন্য সেগুলো ব্যবহার করতে চান সে ব্যবহার করতে পারবে। গবেষণার একটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি এই দিকটা একটু বলবেন? এই দিকটা আমি বলার চেয়ে মফিদুলের বোধহয় বলা ভালো হবে, কারণ মফিদুল এটার মধ্যে যুক্ত। এটা তো যেটা আপনি বললেন খুব সঙ্গত হবে যে অনেক ভান্ডার থাকবে, এবং প্রদর্শনীতে তো খুব বেশি আসে না, কিন্তু যত রকম ভাবে তথ্য সংগ্রহ সম্ভব জাদুঘর তো সেটা করছে। আর সবচেয়ে বড় কথা, মানুষ অনেক রকম উপাদান এনে দিচ্ছে, এবং সেটা যে কত রকম ভাবে দিচ্ছে। আর তার ফলে আমাদের এখানে যেটা হয়েছে যে বিশাল এক তথ্য ভান্ডার গড়ে উঠেছে। আবার আমাদের একটা যে শিক্ষা কার্যক্রম, তার একটা ওরাল হিস্ট্রি প্রোগ্রাম আছে, প্রত্যক্ষদর্শী ভাষ্য সংগ্রহ, যে আজকের দিনের ছেলেমেয়েরা তাদের যে অগ্রজ জেনারেশন যারা মুক্তিযুদ্ধ দেখেছে তাদের কথাটা শুনে লিখে পাঠায়। সেটা প্রায় 40,000 ভাষ্য আমাদের, যেমন এটাও একটা কিন্তু সারা দেশের থেকে এটা উঠে এসছে, এবং এটাও একটা বিশাল গবেষণার উপাদান। আবার ধরুন যারা মুক্তিযুদ্ধে একটা শর্ট ট্রেনিং নিয়েছে, 3 সপ্তাহ 4 সপ্তাহ ট্রেনিং শেষে তারা একটা ফর্ম ফিল আপ করেছে, যেটা ভারতীয় কর্তৃপক্ষ যে অস্ত্র দিয়েছে, একটা তো তার নথি লাগে, সেখানে তার নাম, তার পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশা, এবং সেখানে প্রায় 52,000 ফর্ম আমাদের কাছে আছে। এটাও কিন্তু একটা বিরাট গবেষণার উপাদান, এবং তাতে দেখা যায় যে প্রায় 80-85% হচ্ছে কৃষকের সন্তান,
যারা মুক্তিযুদ্ধ করেছে, এবং কি অসাধারণভাবে এই সামান্য প্রশিক্ষণ নিয়ে তারা লড়াই করেছে। এরকম অনেক উপাদান আমাদের সংগ্রহ, অনেকে প্রাইভেট পেপারস দিয়েছেন, সেগুলো আমরা ডিজিটাল ট্রান্সফার করেছি। এবং এস এ জালালের কালেকশন, সেটাও প্রায় 30 ভলিউম। বা মেরি ফ্রান্সিস ডানহাম, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় আর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টে ছিলেন, বাংলাদেশের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন, তিনি তার প্রাইভেট আর্কাইভ আমাদের দিয়েছেন। আমরা অনেকগুলো আবার ধরুন ইউএন আর্কাইভ থেকে অনেক ক্লাসিফাইড ডকুমেন্ট নিয়ে এসেছি, বিভিন্ন আমেরিকান ইউনিভার্সিটি কিছু সেন্সিটিভ ডকুমেন্টস নারী নির্যাতনের আমাদের কাছে আছে। তো আমরা এখন গবেষকদের জন্য এই সমস্ত কিছু মেলে ধরতে পারবো। আর এই গণহত্যার বিচার, এটা নিয়েও কিন্তু মুক্তিযুদ্ধ জাদুঘর তার স্মৃতির অংশ হিসাবে কাজ করছে। এবং আমরা বলতে পারি যে আমরা 4টা বড় আন্তর্জাতিক সম্মেলন করেছি, এবং এই বিভিন্ন ট্রাইব্যুনাল, বিভিন্ন এক্সপার্ট, তাদের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ততা আছে। আমরা আগামী মাসে এই নতুন জাদুঘরে একটা বড় আকারের একটা আন্তর্জাতিক সম্মেলনও করব। ফলে এই সবকিছুর মধ্যে দিয়ে, এবং যেই বিষয়টা বেরিয়ে আসছে যে বাংলাদেশের মানুষ এই লড়াইটা বাংলাদেশের মুক্তির জন্য করেছে, কিন্তু এটা কিন্তু বিশ্ব মানবের মুক্তির লড়াইয়ের অংশ। এবং যেই মূল্যবোধ নিয়ে লড়াইটা হয়েছে, যে কথাটা নজরুল বলছেন, যে একটা সম্প্রীতির সমাজ, নানা ধর্মের নানা বর্ণের মানুষ একত্রে শান্তিতে বসবাস করবে এবং তাদের জীবন বিকাশের সুযোগ পাবে, এটা তো আজকের দুনিয়ায় আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে। ফলে সব মিলে বলবো যে মুক্তিযুদ্ধের 71কে মানে স্মৃতির শক্তি আমরা আহরণ করছি, সংরক্ষণ করছি, উপস্থাপন করছি। আর এর মধ্য দিয়ে যে উদ্ভাসন ঘটছে, সেটা সমাজকে মুক্তিযুদ্ধের যে বঙ্গবন্ধুর যে অসাধারণ নেতৃত্ব এবং একটা গোটা জাতিকে এই মূল্যবোধের উপরে ঐক্যবদ্ধ করা, আর একটা দ্বিজাতি তত্ত্ব, সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে লড়াই করে একটা জাতীয় মুক্তি নিয়ে আসা, এই নেতৃত্বের মহিমাটাও কিন্তু আজকে আমাদের মানে যথাযথভাবে উপলব্ধির যে প্রয়োজন, সেখানে গবেষণাটা খুব গুরুত্বপূর্ণ। ফলে আমরা মনে করি যে যেটা আপনি বলেন সত্যি সত্যি এটা নানামুখী কাজ হবে, নানা ধরনের কাজ হবে, এবং তার মধ্যে গবেষণাটা একটা খুব বড় ভূমিকা নেবে, এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ভান্ডার গবেষকদের জন্য একটা স্বর্ণখনি হয়ে উঠবে, এটা আমি বলতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, জিয়াউদ্দিন তারিক আলী, আপনার কাছে আসবে, আমাদের সময় প্রায় শেষ। 21 বছর আগে আপনারা যে স্বপ্নযাত্রা শুরু করেছিলেন, তার একটি স্তর অতিক্রম করলেন বটে, কিন্তু স্বপ্নযাত্রা তো নিশ্চয়ই থেমে যায়নি, আরো অনেক দূর নিশ্চয় যাবার ইচ্ছে আছে আপনাদের। সেই সামনের স্বপ্নটার কথা একটু শুনতে চাই। আমরা মনে করি যে আগামী প্রজন্মের যে ছেলে মেয়েরা আছে, তারা যখনই মুক্তিযুদ্ধ জাদুঘরে আসবে এবং আমাদের ইতিহাস দেখবে, তারা আমাদের মতোই উদ্বুদ্ধ হবে। এবং 1971 সালে এই যে কৃষকের সন্তানরা গ্রাম থেকে গিয়ে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তারাও নতুন একটি সমাজ নির্মাণে, নতুন একটি বিজ্ঞানসম্মত সমাজ নির্মাণে তারা আত্মনিয়োগ করবে। আমি মনে করি যে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই কন্ট্রিবিউশনটা সোসাইটিকে দিতে পারবে। ধন্যবাদ। ডাক্তার নুজহাত চৌধুরী, আপনার কাছে আসবো। শেষ 1 মিনিট আছে আমাদের। একজন পরবর্তী প্রজন্মের একজন মানুষ হিসেবে, একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে আপনি কি আর স্বপ্ন দেখেন মুক্তিযুদ্ধের জাদুঘর নিয়ে? মুক্তিযুদ্ধ জাদুঘর যে খালি সংরক্ষণ করবে তা না, যে কথাটা উঠে আসলো যে আমাদের গবেষণার বিষয়টা, আমি কিন্তু আশা করি যে বিপুল ভান্ডার তাদের হয়েছে। আমরা কিন্তু আমাদের কারিকুলামে মুক্তিযুদ্ধের 100 নম্বর প্রথম শ্রেণী থেকে ঢুকানোর জন্য দাবি করে আসছি, চেষ্টা করছি। এই দাবি আমাদের চলমান থাকবে, এবং একসময় গিয়ে আমরা আশা করব যে মাস্টার্স পর্যায়ে থিসিস হবে, পিএইচডি হবে, বিভিন্ন ছোট ছোট বিষয় নিয়েও হবে, বড় বড় থিসিস হবে। তখন এখান থেকে কিন্তু সেই রসদ পাওয়া যাবে। সেই স্বপ্নই দেখছি যে শুধু ইতিহাস সংরক্ষণ করা না, জিনিসগুলো সংরক্ষণ করা না, আমাদের প্রকৃত ইতিহাসকে একেবারে তুলে এনে একটা রিসার্চের গ্রাউন্ড তৈরি করে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ জাদুঘর। ধন্যবাদ। আমরাও তাই আশা করি মুক্তিযুদ্ধ জাদুঘর আমাদের স্বপ্নের জাদুঘর, এটি নিশ্চয়ই আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।